এটিএন টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তরে আপনাদের সঙ্গে আজকের আমি রয়েছি এইচ.এ. মিতু। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন আমাদের ঢাকা ৮ আসনের প্রার্থী, আলোচিত প্রার্থী, যিনি গণ অধিকার পরিষদ থেকে মনোনীত এবং যার মনোনয়ন ইতিমধ্যে বৈধ হয়েছে, যিনি ভোটের মাঠের লড়াইয়ে কিন্তু এগিয়ে আছেন। আমরা তার থেকে জানতে চাইব যে তিনি কিন্তু ছবিজ অঙ্গনে ছিলেন, মডেলিং করতেন, সেগুলো ছেড়ে আসলে রাজনীতির মাঠে কেন আসলেন? আমার শোবিজের সাথে কানেকশন হচ্ছে 2020-তে আমি মিস বাংলাদেশ নির্বাচিত হয়েছিলাম আন্তর্জাতিকভাবে একটা কম্পিটিশনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য। তো সেটাই আসলে আমার একমাত্র এক্সপিরিয়েন্স শোবিজে, মোটামুটি ফটোশ্যুট, ভিডিও শ্যুট এগুলোর সাথে। এর বাইরে আসলে কোনো মডেলিং, কমার্শিয়াল মডেলিং বলতে যেটা বোঝায় ওটা আসলে আমার কখনো করার এক্সপিরিয়েন্স হয়নি অ্যাজ অফ ইয়েট। কিন্তু আমার প্রফেশনাল ট্রানজিশনের কথা যদি বলি, আমি 2015 সালে আসলে একজন রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে সার্টিফাইড হয়েছি। তখন থেকেই কাজ করছি। সো ইটস বিন আ লং জার্নি অফ টিচিং এবং অলসো লার্নিং ফ্রম আদার্স। এবং এই 2025-এ এসে যখন এত বছর পরে আমরা এক্সপেক্ট করছি যে একটি সুষ্ঠু নির্বাচন আমরা পাবো, তখন আমার কাছে মনে হয়েছে যে বয়স ও অভিজ্ঞতা, ক্রাইটেরিয়া সব কিছুই যখন মিট করছে এবং জনগণ বলছে যে আমরা আপনাকে সমর্থন করব, বেশ কিছু রাজনৈতিক দল থেকেও তারা বলল যে উই উড লাইক টু সাপোর্ট ইউ, তখন আই গেভ ইট আ সিরিয়াস থট। এবং এই সাম্প্রতিক সময়ে আমার জীবনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যখন আমি দেখি এত বড় একটা গণজাগরণের পরে আমরা যেরকম এক্সপেক্ট করেছি যে আমার দেশের রুল অফ ল সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, সেটা একদমই নিশ্চিত হয়নি। তখন আমার কাছে মনে হয় যে এই যে আমি প্রতিবাদ জানাই কিংবা নিজের জন্য সঠিক বিচার চাই, কেননা আমি আমার অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে, দলীয় এবং জনগণের সমর্থনকে কাজে লাগিয়ে সেই রাষ্ট্রীয় সিস্টেমেরই একটা পার্ট হই, যেখানে আমি বিচার ব্যবস্থাকে সঠিক করতে আসলেই কন্ট্রিবিউট করতে পারবো। তো সেই চিন্তা থেকেই চলে আসলাম রাজনীতির মাঠে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি রাজনৈতিক প্রশিক্ষক, তো আমরা একটু জানতে চাইবো যে আপনি কাদেরকে আসলে রাজনীতি শিখাচ্ছেন? ইটস অ্যান ওপেন ফিল্ড ফর এনিওয়ান। এবং আমি ইন্টারন্যাশনালি টিচ করছি, সো ইটস বিন বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। সো এভরি মান্থ আমার কিছু অনলাইন ক্লাসেস থাকে যেখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ জয়েন করে। এবং এখানে একটা বড় পার্ট থাকে পলিটিক্যাল এনথুসিয়াস্ট, যারা হচ্ছে শুধুমাত্র একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং চায় পলিটিক্যাল সিস্টেম ওর একটা স্টেট কীভাবে অপারেট করে কিংবা গভর্নেন্স সিস্টেমটা কি, পিপল হু ওয়ান্ট টু নো অ্যান্ড লার্ন, তারা সেটা জয়েন করে। এবং আলহামদুলিল্লাহ সেখানে একেবারে হচ্ছে নবীন থেকে শুরু করে প্রবীণ অনেক রাজনীতিবিদদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। এবং আমি শেখানো বলি না, আমি কারণ তাদের কাছ থেকেও আমি শেখাতে গিয়ে অনেক কিছু শিখি। এবং এই সাম্প্রতিক সময়ে 2025-এ এসে আলহামদুলিল্লাহ আমি খুব প্রাউডলি বলতে পারি যে আমিও যেমন একজন এমপি প্রার্থী, আমাদের বাংলাদেশেরই, আমি নাম বলছি না, কিছু তরুণ এমপি প্রার্থী রয়েছেন যারা আমাকে রিচ করেছেন যে এই ক্লাসগুলো তারা করতে চান। সো আই থিঙ্ক I'm getting a very good response from all kinds of people in the society. আচ্ছা, আপনি প্রশিক্ষক হিসেবে কত বছর যাবত আছেন এবং বলছিলেন তরুণ রাজনীতিবিদ যারা এবার নির্বাচন করছে তারা আপনার থেকে প্রশিক্ষণ নিতে চাচ্ছে, তারা কারা, যদি একটু নামগুলো বলতেন? আমার মনে হয় নামগুলো তাদের কনসেন্ট নিয়ে বলা উচিত, কিংবা তারাই হয়তো কোনো ইন্টারভিউতে একটা না একটা সময় নিজেদের ইচ্ছায় হয়তো উন্মোচন করবেন। আর আমি 2015 থেকে এখন 2026 শুরু হয়ে গেছে, সো ইটস বিন অলমোস্ট 10 ইয়ার্স। 11তে আমরা পা রাখলাম। এই তো 10 বছর যাবত আপনি প্রফেশনের সঙ্গে আছেন, তো 10 বছরে অনেক বেশি অভিজ্ঞতা আপনার। ইনকাম কেমন হচ্ছে এই প্রফেশন থেকে? দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। আমার ইনকাম তো আসলে আমরা অলরেডি সব কিছু স্টেট করেছি হলফনামাতে, আলহামদুলিল্লাহ সেটার যাচাই বাছাই প্রক্রিয়াতে সব কিছুই পরিষ্কার হয়ে গেছে অলরেডি। সো সামথিং দ্যাট আই শুড অ্যাড, সেটা হচ্ছে আমি এই জায়গাটাকে আসলে আমার খুব ইনকাম জেনারেটিং একটা সার্ভিস হিসেবে দেখি না। আই ডু ইট ফ্রম মাই হার্ট। এবং অনেক অনেক ক্লাসেস আমরা ফ্রি অফার করি। অ্যান্ড এটা একটা বড় কারণ হচ্ছে রাজনৈতিক যে প্রশিক্ষণ, তার মধ্যে একটা বড় পার্ট কিন্তু মেন্টাল হেলথ এবং লিডারশিপ থাকে, যেটা শুধুমাত্র যারা রাজনীতি করছে তাদের জন্য না, সমাজের প্রতিটা মানুষই তো রাজনীতির একটা অংশ। তো যার কাছেই একটা লিডারশিপ পজিশনে থেকে মনে হয় যে আই নিড সামথিং মোর টু গাইড মি, অর আই এম গোয়িং থ্রু টার্মোয়েল অ্যান্ড আই নিড হেল্প, I connect with those people and I offer my courses for free for them. So এই জায়গাটা থেকে আসলে আমি খুব ইনকাম করি
সেরকম না। তবে তবে আমি যেটা এখান থেকে অ্যাকচুয়ালি ইনকাম করি সেটা হচ্ছে জনগণের সাপোর্টের একটা বিশাল জায়গা, যে কারণে আসলে আমার রাজনীতিতে আসাটা তাৎক্ষণিক মনে হলেও বেশ সমৃদ্ধশালী এবং শক্তিশালীভাবে হয়েছে, কারণ জনগণের সাথে সেই লিঙ্কটা আমার অনেক আগে থেকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি নির্বাচনী যে হলফনামা সেখানে উল্লেখ করেছিলেন আপনার বার্ষিক আয় 5,30,000 টাকার মতো। তো এই আয়টা আপনি কোত্থেকে করছেন? আমার বেশ কিছু বিজনেস আছে ইভেন্ট ম্যানেজমেন্ট বেসড, এবং হলফনামাতে আপনি যেহেতু সেখান থেকে তথ্যটা নিয়েছেন ওখানেও পেয়ে যাবেন সেক্টরটা কোথায়। সেক্টরটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। সো আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট অর্গানাইজ করি এবং এই ইভেন্টগুলোর একটা উদ্দেশ্য থাকে বাংলাদেশ থেকে আমি যেরকম সুযোগ পেয়েছিলাম আমার দেশকে বিশ্বের সামনে প্রতিনিধিত্ব করার, এই সুযোগটা যাতে সাস্টেইনেবল হয় এবং আমি একাই না আমার দেশের আরও মানুষ পাই, সেই উদ্দীপনা থেকে আসলে এখন আমি অ্যাজ অ্যান অর্গানাইজার বাংলাদেশ থেকে প্রতিনিধি বাছাই করে খুঁজে আনি যাদেরকে আমরা প্রশিক্ষণ দিই এবং আন্তর্জাতিক বিভিন্ন সুযোগের সাথে সম্পৃক্ত করে দিই। সমালোচনা দেখি আপনাকে নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে, এই সমালোচনাগুলো আপনি কিভাবে নেন? সমালোচনাটা কার কাছ থেকে আসছে সেটা ম্যাটার করে, যেমন সোশ্যাল মিডিয়ার অনেক কিছু আমি জীবনে দেখি না, এবং আলহামদুলিল্লাহ আমার কাছে সেই রিসোর্সেস অ্যান্ড ম্যান পাওয়ার সাপোর্ট আছে যে আমার ফুল সোশ্যাল মিডিয়াটাই আসলে একটা টিম হ্যান্ডেল করে। সো অনেক অনেক কমেন্টস তারা ডিলিট করে দেয়, নেগেটিভ আসলে আমি দেখার সুযোগ পাই না, উইচ ইজ গুড ফর মাই মেন্টাল হেলথ। তবে ক্রেডিবল কোনো পার্সন যার সমালোচনাটা আসলে কনস্ট্রাকটিভ কিংবা তার সেই যোগ্যতা সে অর্জন করেছে যে তার সমালোচনাটা আমার গ্রাহ্য করা উচিত, সেরকম কেউ যদি কিছু বলে আমি সেটা খুবই পজিটিভলি নিই এবং চেষ্টা করি যে সে কোন জায়গায় আমাকে ইমপ্রুভ করতে বলছে সেখানে কাজ করার। কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা যেই সমালোচনার ঝড় অনলাইনে দেখি সেখানে ক্রেডিবল পার্সনরা বরঞ্চ আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাপোর্ট করছে এবং আমারই জন্য ন্যায় বিচার দাবি করে ভয়েস তুলছে। তো সেখানে আসলে খুব একটা সমালোচনার ঝড় একা সম্মুখীন হওয়ার সুযোগ হয়নি। আচ্ছা, আপনার আসনের যারা নারী ভোটার আছেন, যেহেতু আপনি একজন নারী, আমরা দেখেছি যে আপনার আসনে ওই রকম আর কোনো প্রার্থী নেই নারী। তো আচ্ছা, হ্যাঁ, দেখা গেছে ওখানে মির্জা আব্বাসকে আমরা দেখেছি, শহীদ হাদি যিনি এখন আর নেই, তবে ওখানে আরও হেভিওয়েট প্রার্থী, যেমন যদি এনসিপির নাসিরুদ্দিনের কথা বলি, সবকিছু মিলে আপনি নিজেকে একজন নারী হিসেবে কোনো ভয় পাচ্ছেন কিনা আপনি? মেঘনা আলমের সাথে জড়িত যারা আছে অনেক বছর ধরে, যেহেতু আমি বলছি যে 10 বছর হয়ে গেছে শিক্ষকতার অভিজ্ঞতা, এবং আমি যদি জনপর্যায়ে আসলে সামাজিক কাজের সাথে সম্পৃক্ততার কথা বলি সেটা 15 বছর অতিক্রম করবে। তো এই দীর্ঘ সময়ে রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে যারা আমাকে চিনে এসেছে তারা জানে আমি খুবই একরোখা প্রকৃতির একজন মানুষ এবং কোনো কিছুকে ভয় পায় না। এটার যদি একটা বাস্তব এক্সাম্পল কেউ জীবনে দেখতে চায়, দে আর মোর দ্যান ওয়েলকাম টু মিট মি। একমাত্র আল্লাহ ছাড়া আমি আসলেই কাউকে ভয় পাই না, এবং আল্লাহর জায়গাটাও আমি মনে করি যে সৃষ্টিকর্তাকে আমরা যেরকম মনে করি তিনি আমাদের সাথে সেরকমই আচরণ করেন, এবং আমি বিশ্বাস করি যে আল্লাহ আমার সাথেই আছেন, আমার এগেইনস্টে না, আমাকে সাহায্য করছেন, এবং যেই ধরনের বিপদ থেকে তিনি আমাকে বের করে এনেছেন তাতে আমরা সবাই শিওর যে আল্লাহর সাহায্য আমার সাথে নিশ্চয়ই আছে। সো আমি একেবারেই ভীত না, এবং নারী পুরুষ আমি সামাজিকভাবে এই ডিফারেন্সটা বুঝি। যেমন অনেক ক্ষেত্রে একটা নারী যখন এগিয়ে যায় তাকে নিয়ে কিছু কুৎসিত অদ্ভুত কমেন্টস করে যে কোনো পুরুষকে খুশি করে সে তার পাওয়ার অর্জন করেছে, বাট উইচ ইজ নট ট্রু অ্যাট অল। এবং আমরা আসলে জানি পুরুষরা খুবই ধূর্ত, পুরুষরা খুবই ইন্টেলিজেন্ট বিইং, তারা এত বোকা না যে তাকে কোনো নারী কন্ট্রোল করতে পারবে। সো সেই জায়গাতে আসলে পুরুষকে সমাজ একটা সুযোগ দেয় যে সে কোনো ভুল করলেও সে তো বোকা, সে অন্যের নিয়ন্ত্রণে ভুল করে ফেলেছে। নারীকে সেই সুযোগটা দেয় না, নারীকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে সমাজ, এটা আমি বুঝি। কিন্তু আমার কর্মক্ষেত্রে কোনো জায়গাতে আজ পর্যন্ত আমি নারী বলে পিছিয়ে গিয়েছি এটা কখনো হয় নাই, বরঞ্চ বাংলাদেশে আমি সত্যি অনেস্টলি বলবো পৃথিবীর অনেক দেশের থেকে নারী হিসেবে সামনে এগিয়ে যাওয়া অনেক সহজ। এবং আমার যে ওয়ার্ক লাইফ, এখানে আমি অনেক ধরনের ছোট বড় বিভিন্ন জায়গায় কোম্পানিতে জব করেছি, এক সময়ে অনেক এক্সপিরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ জীবনে। কোনো জায়গায় এরকম কখনো হয়নি যে নারী হিসেবে তারা আমাকে কম বেতন দিতে চাচ্ছে বা কোনো জায়গায় খাটো করছে, বরঞ্চ আমার কাছে মনে পড়ে যে এরকম অনেক হয়েছে যে অফিসে সবচেয়ে ভালো স্যালারিটা আমার ছিল। তো সেটা তো অনেক ক্ষেত্রে আমাকে তারা নারী হিসেবে বরঞ্চ লিডারশিপের জায়গায় আরও এগিয়ে দিয়েছে, যে আমরা নারী লিডারকে এগিয়ে দিই। আমাদের দেশে একটা কালচার আছে, নারী আসলে পুরুষরা উঠে যায়, ওনাকে বসতে দেন। তো এই কালচারটা তো আসলে হেল্পফুল। আমার দেশের মানুষ যারা আমাদের বাবা, তারা কিন্তু তাদের মেয়ে সন্তানকে খুব আদর করে বড় করে। আমি ভিকারুননিসা স্টুডেন্ট ছিলাম,
সবসময় আশেপাশে দেখেছি যে মেয়েদের বাবারা তাদেরকে খুব সযত্নে বড় করে, তাদের এডুকেশন ক্যারিয়ার নিয়ে তারা খুব কনসার্ন, তাদের সেফটি নিয়ে কনসার্ন। সো বাংলাদেশের প্রেক্ষিতে আমার যে অভিজ্ঞতা, আমার কাছে ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি সামগ্রিকভাবে বলছি না, আমি যে সোসাইটিতে বড় হয়েছি সেখানে সামগ্রিকভাবে আসলে নারীদের জন্য একটু যদি নিজেকে ডিটারমাইন্ড রাখা যায় তাহলে সাফল্যের দিকে নিয়ে যাওয়া অনেকটাই ইজিয়ার। আর ভোটের মাঠেও ঢাকা ৮ আসন থেকে দাঁড়িয়েছি। এখানে হচ্ছে সব স্কুল কলেজ, গার্লস স্কুল কলেজ ম্যাক্সিমাম, এখানে ইংলিশ মিডিয়াম অনেকগুলো স্কুল আছে, এবং এখানে আমাদের সমস্ত ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, শিল্পকলা একাডেমির কথা বলি, সচিবালয়ের কথা বলি, মানে দেশের প্রাণ কেন্দ্র একেবারে ঢাকা ৮। শিক্ষিত নাগরিক এখানে সবাই। ওই নারী পুরুষ বৈষম্য এখন আর কেউ দেখছে না, বরঞ্চ আমি যখন বের হয়েছি এখন পর্যন্ত অনেকগুলো গণসংযোগ করিনি, একদিন জাস্ট হচ্ছে এক্সপেরিমেন্ট করার জন্য বের হয়েছি, যে সাথে কোনো সিকিউরিটি নাই, ক্যামেরা নেই, এমনি আমি এবং আমার দলীয় হচ্ছে 2 জন সদস্য শুধু রাস্তায় একবার হেঁটে দেখি যে কেমন রেসপন্স আসে। খুবই সুন্দর রেসপন্স, নারীরা এসে হাক করছে, পুরুষরা বলতেছে এমপি সাহেবা যাচ্ছে, তো ভেরি পজিটিভ এনার্জি। তো ঢাকা ৮ আসনে আমি স্পেশালি হোপফুল, কারণ এখানে শিক্ষিত সমাজ। তো আপনি নারীদের রেসপন্সটা কিরকম পাচ্ছেন, আর নারীদের জন্য আপনি কি করতে চান আসলে? নারীদের রেসপন্স খুবই ভালো, এবং যেদিনকে হচ্ছে আমি বললাম যে এক্সপেরিমেন্ট করার জন্য বের হয়েছি, সবার আগে যে এগিয়ে এসেছিল, অনেকেই দূর থেকে কথা বলছিল, উনি কি মেঘনা আলম, মেঘনা আলম, যে সবার আগে এগিয়ে এসে আমাকে হাক করলো অবশ্যই নারী ছিল একজন, এবং বললো যে তার কন্যা শিশু আছে বাসায়, অ্যান্ড শি ওয়াজ টেলিং মি যে তার কন্যা শিশুরাও আমাকে ইন্সপিরেশন হিসেবে দেখে, এবং আমি যে এত সাহসের সাথে এত ক্ষমতাশীল মহলের এগেনস্টে কথা বলেছি সেটা তাদেরকে খুব ডিপলি অ্যাফেক্ট করেছে। এবং এটাও বলেছে যে আপু, আপনি অনলাইনের কোনো কমেন্টস দেখে বিচলিত হয়েন না, আপনাকে যে কত মানুষ সাপোর্ট করে আপনি এটা বাইরে বের হলে বুঝতে পারবেন। সো আই ওয়াজ লাইক দ্যাট টাচ মি, আলহামদুলিল্লাহ। নারীদেরকে নিয়ে কি করতে চাই, সবার আগে ঢাকা ৮ আসনকে আমি এটা ঘোষণা দিয়ে বলেছি সবচেয়ে নারী বান্ধব এবং নারীর জন্য নিরাপদ জায়গা করতে চাই। এখন পর্যন্ত এই 2026 ইয়ারে চলে আসলাম, এবং জীবনে হচ্ছে 30-এর কোঠাও পার হয়ে যাচ্ছি বয়সে, এই সময়ে এসেও বাংলাদেশে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা ফেস করি সেটা হচ্ছে স্ট্রিট হ্যারাসমেন্ট। যত ভালো স্টেটাস হোক আপনার, আপনি যদি 5 মিনিটের জন্য গাড়ির বাইরে বের হয়ে একটু পাবলিক স্ট্রিটে হাঁটেন, আপনার কাছে মনে হবে যে নারীর জন্য সেফ না। এবং সেটা যদি আসলে ঢাকার সবচেয়ে সমৃদ্ধ আসন থেকে হয়, তাহলে বাকি অবস্থা কি হবে দেশের আমরা এটা ইমাজিন করতে পারি। তো সেই জিনিসটা আমাকে খুব জোরালোভাবে নাড়া দেয় যে আমি এই এরিয়াতে চাই নারীরা একেবারে যখন হেঁটে যাবে, কোনো বাবা কোনো ভাইয়ের যেন মনে ভয় কাজ না করে যে আমার বোনটা বা আমার মেয়েটা ঘরের বাইরে গেছে, সে সেফ থাকবে কিনা। যতক্ষণ পর্যন্ত সে ঢাকা ৮ আসনের মধ্যে থাকবে, সেটার জন্য কাঠামোগত, সেটার জন্য পলিসি, ল ওয়াইজ পার্লামেন্টের যতটুকু স্কোপ আছে আমি আমার 100% এফোর্ট দিব। ঢাকা ৮ আসনে মানুষ নির্বিঘ্নে হাঁটাচলা করবে, নারী হোক পুরুষ হোক, দিন হোক, যে কোনো সময় হোক। কখনোই তাদের কাছে মনে হবে না যে মন খারাপ লাগছে, দেশের বাইরে যেমন হয় আমি একটু বাইরে হেঁটে আসি 5 মিনিট, বাংলাদেশের মানুষ 5 মিনিট বাইরে যে কোনো সময় হেঁটে আসতে পারবে। ঢাকা ৮ আসনে আমার প্রথম প্রতিজ্ঞা হচ্ছে জায়গাটাকে নিরাপদ করা, এবং এটা একটা বড় কারণ হচ্ছে এই নির্বাচনের সময়ে এত সুন্দর একটা তরুণ, এত সুন্দর চিন্তা ভাবনা নিয়ে এসে একটা বিপ্লবী চিন্তা নিয়ে এসেছিল রাজনীতির মাঠে, অথচ এই যে বৈধ মনোনয়নটা পর্যন্ত সে পাওয়ার আগেই তার জীবনটা আসলে এখানে একটা ঝুঁকির মধ্যে শেষ হয়ে গেল। এটা তো আসলে আমাদেরকে নাড়া দেয় যে সে তো কোনো দূর গ্রামের পলিটিক্স, কিংবা যেই জায়গায় আসলে আমরা শুনি যে দুর্বৃত্তরা সাধারণত রাজনীতির মাঠে আসলে আক্রমণ করে, সেরকম কোনো এরিয়া থেকে সে দাঁড়ায়নি। সে এই ঢাকার সবচেয়ে শিক্ষিত মহলে দাঁড়িয়েছিল, সেই জায়গায় তার প্রাণ দিতে হলো। তো এইটা আমাকে খুব গভীরভাবে নাড়া দিয়েছে যে এমন কিছু আমরা ভবিষ্যতে আর কখনো দেখতে চাই না। আপনি কোনো হুমকি পেয়েছেন কিনা এখন পর্যন্ত? আমার ক্ষেত্রে অনেকগুলো হুমকি ছিল, কিন্তু সেই হুমকিগুলো আসলে রাজনীতির ক্ষেত্রে না, সেই হুমকিগুলো ব্যক্তিগত জায়গায় ছিল একটা সময়। তবে তখনও আমি যেটা বলেছি যে আমার কোনো জায়গায় আমার ফ্যামিলি বা আমার যে কোনো ক্ষতি যদি হয়, তখনও আমি যাকে বলেছি রেসপন্সিবল, এখনও আমি তাকেই বলবো। কারণ সেই ব্যক্তিগত আক্রোশের আগে আমি আসলে কখনোই কারো কাছ থেকে হুমকি বা কোনো জায়গায় শত্রুতা এগুলো কখনো ফেস করিনি। এখনও আমাকে নিয়ে যতটুকু অনলাইনে নেগেটিভ কথা বলা হয়, এই ভুল ধারণাটার জন্মদাতাও কিন্তু সেই একই ব্যক্তিগত জায়গা। তাই আমি মনে করি আমার উপরে যদি কোনো আক্রমণ বা কিছু হয়, তার জন্য খুব বড়োভাবে জড়িত তারাই থাকবে। রাজনৈতিক ক্ষেত্র থেকেও যদি হয় তাহলেও তাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে।
এখন আমি দেখছি যে সরকারি মহল থেকে সবসময় খোঁজ খবর নিচ্ছে আমাদের যারা সিকিউরিটি ফোর্সেস আছে যে আমি নিরাপদ আছি কিনা। তো এটার দায় আমি আপাতত আমাদের দেশের যে সিকিউরিটি আছে তাদেরকে দিয়ে নিশ্চিন্ত থাকছি। যদি কোনোভাবে আকস্মিক কিছু হয় তাহলে আমরা দায়টা আসলে যারা নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তাদেরকেই দেব। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলছিলেন, সেখানে আমরা দেখি যে কিছু ব্যক্তি ভিডিও পোস্ট করছে, আপনাকে নিয়ে অনেক বাজে পোস্ট করছে, সেইগুলো আপনি কিভাবে দেখেন? আলোচিত অনেক ব্যক্তি না, একজন হচ্ছে খুবই নোংরা একজন ভিউ এবং ভিডিও ব্যবসায়ী। আমি এতদিন তাকে টিকটকার বলতাম, তারপর আমি বুঝতে পারলাম যে আসলে সে যেই কন্টেন্টগুলো দেয় একেবারেই ভুয়া এবং খুবই নোংরা কুরুচিকর ভিডিও সে কোনো জায়গা থেকে কালেক্ট করে।